ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। মূলত মালয়েশিয়ার কলিং ভিসা চালু আছে কিনা বা চালু হবে কিনা বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে, সংবাদপত্রগুলোতে বর্তমানে কিন্তু এই বিষয়টা নিয়ে আসলে বিশাল বড় আকারে একটি আলোচনা হচ্ছে যে মূলত চালু আছে কিনা বা আমরা আবেদন করব কিনা। অনেকেই এই কথাগুলো বা এই নিউজগুলো, সংবাদগুলো তারা ব্যবসা হিসেবে কাজে লাগিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে বর্তমানে অগ্রিম টাকা চেয়ে নিচ্ছে, অগ্রিম ফাইল নিয়ে নিচ্ছে। আপনি পরবর্তীতে আসলে হয়তো বা পাবেন না, এই মাসে চালু হবে, সামনের মাসে চালু হবে, সামনের বছর প্রথম দিক থেকে চালু হবে। বিভিন্ন সংবাদগুলো আমরা কিন্তু বর্তমানে শুনতেছি বা দেখতেছি। তো আপনার সঠিক যে সংবাদটা, সঠিক যে তথ্যটা, সেটা আপনাকে জানতে হবে। দেখেন, মূল কথা হচ্ছে কাজের ভিসা, কলিং ভিসা, মালয়েশিয়া কর্মী নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে যে বিষয়টা, সেটা চালু আছে কিনা। না ভাই, এখনো চালু হয়নি, কথাবার্তা চলতেছে। মালয়েশিয়া সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের শর্তগুলো দেওয়া হয়েছে। এই শর্তগুলো দেওয়ার জন্য আমাদের যে রিক্রুটিং এজেন্সি ভাইরা আছেন, যারা আরএল নাম্বার নিয়ে, সরকারি লাইসেন্স নিয়ে যারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন, কর্মী বিগত বছরগুলোতে পাঠিয়েছেন, বর্তমানেও চাইলে কিন্তু তারা যদি সরকার মানে মালয়েশিয়া সরকার যদি কোনো সুযোগ সুবিধা দেয়, তারা পাঠাতে পারবে। সেই অনুসারে সেই সুযোগ সুবিধাকে কেন্দ্র করে যে শর্তগুলো মালয়েশিয়া সরকার দিয়েছে, আমাদের বাংলাদেশের এজেন্সিরা মানে সরকারি রিক্রুটিং এজেন্সি থেকে শুরু করে যারা আরএল লাইসেন্স নাম্বার নিয়ে কাজ করতেছে, সুতরাং তারা যদি এই শর্তগুলো মেনে নেয়, তারা চাইলে কিন্তু সেই শর্তগুলো মানার পরবর্তী পর্যায়ে আপনার মালয়েশিয়া সরকারের কাছে যেই তথ্যগুলো আসবে, মানে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ করা যাবে, বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি গুলো রাজি আছে, তাহলে কিন্তু কর্মী নিয়োগের জন্য তারা নির্দিষ্ট একটা তারিখ দিবে। এখন পর্যন্ত এটাই হচ্ছে সর্বশেষ তথ্য। আমি ভিডিও স্ক্রিনের মাধ্যমে আপনাদের সাথে একটি রেকর্ড শেয়ার করব, যা কিনা গত সপ্তাহে আমাদের বাংলাদেশের যে বিএমইটি কার্যালয় আছে, সেখানে কিন্তু এই রিক্রুটিং এজেন্সি যারা সবাই মিলে কিন্তু মালয়েশিয়া সরকারের তরফ থেকে যে শর্তগুলো দেওয়া হয়েছে সেগুলো মানার জন্য একটি মানে নোটিশ আকারে তারা পেশ করেছে। 10টি শর্ত দেওয়া হয়েছে, এর মধ্যে মানে প্রত্যেকটা শর্তই না মানার মতো অবস্থা, মানে কেউই মানতে রাজি নেই। সুতরাং যে সমস্ত রিক্রুটিং এজেন্সিগুলা এই কার্যকলাপ মানে মালয়েশিয়া কর্মী প্রেরণ সংক্রান্ত কাজের সাথে জড়িত ছিল, তারা যখন দেখেছে এই শর্তগুলো কোনোটাই কিন্তু আসলে মানার মতো পরিস্থিতি নেই, তখন কিন্তু তারা বিএমইটি কার্যালয়ে এসে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের বক্তব্যটা পেশ করেছে। সুতরাং চলেন আমরা সেই বক্তব্যটা পরিষ্কারভাবে আপনাদের সাথে শেয়ার করি, যা কিনা দেখলে আপনারা পরিষ্কার একটি ধারণা অর্জন করবেন এই ভিডিওর মধ্যে। অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট বা অনুরোধ, আপনারা বক্তব্যটা পুরোপুরি শুনেন। যারা আমার কথা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, ভিডিও স্কিপের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চলুন আমরা ভিডিও স্কিপটা দেখি। কল্যাণ মন্ত্রণালয়ে এসেছি। আপনারা জানেন মালয়েশিয়া শ্রমবাজারে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর জন্য মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে 10টা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। আমাদের মন্ত্রণালয় এটা আমাদেরকে অবহিত করেছে এবং 7ই নভেম্বরের মধ্যে এগুলো সাবমিট করতে বলেছেন। আমরা লিখিতভাবে মন্ত্রণালয়কে আমরা অবহিত করেছি যেই 10টা শর্ত দিয়েছে ওইটার অধিকাংশ শর্তই এটা অবাস্তব, এটার কোনো যৌক্তিকতা নাই এবং এটা মালয়েশিয়া কর্মী পাঠানোর সাথে এটার কোনো সম্পর্কিতও নয়। কারণ আমরা দীর্ঘদিন মালয়েশিয়াতে কর্মী পাঠিয়েছি, প্রায় 12 লক্ষ শ্রমিক মালয়েশিয়াতে ইতিমধ্যে আছেন। তাদের ক্ষেত্রে কখনো এই ধরনের শর্ত ছিল না। ইভেন কি আমরা পৃথিবীর যত দেশে কর্মী পাঠাই, কোনো দেশে এরকম কোনো শর্ত নাই। এবং কি বাংলাদেশ নয়, শুধু অন্যান্য যেসব দেশ বিদেশে কর্মী প্রেরণ করে কোনো দেশেই এই শর্তগুলো নাই। বিশেষ করে এখানে যে বলা হয়েছে যে 10,000 স্কোয়ার ফিটের অফিস লাগবে, যেটা অত্যন্ত ব্যয়সাধ্য, এটা কোনোভাবেই সম্ভব না। ইভেন কি একটা ট্রেনিং সেন্টার প্রত্যেকের লাগবে, এটাও সম্ভব না। বিকজ আমাদের বায়ারের একটা অনেক বড় পর্যাপ্ত ট্রেনিং সেন্টার আছে, সবাই এটা ইউজ করতে পারে। এই ধরনের ট্রেনিং সেন্টার এবং আমাদের অফিসের কারণে শ্রমিকদের তাদের মাইগ্রেশন কস্ট কিন্তু অনেক বেড়ে যাবে।
এছাড়া বলা হয়েছে যে 5 বছরের মধ্যে 3000 লোক কর্মী পাঠাইতে হবে। এই 3000 কর্মী পাঠানো আমাদের পক্ষে সম্ভব হয়নি। কেন সম্ভব হয় নাই? এখানে দেখেন মালয়েশিয়া শ্রম বাজারে গত 10 বছর পর্যন্ত সিন্ডিকেট ছিল। এরপরে আমাদের মধ্যপ্রাচ্যের অধিকাংশ শ্রম বাজার কিন্তু বন্ধ ছিল। সৌদি আরবে আমাদের অধিকাংশ রিক্রুটমেন্ট এজেন্সি কিন্তু তালিকাভুক্তি নাই, যার ফলে এবং সেখানে কর্মী পাঠানোর ভাবে নানা প্রকার সমস্যা হচ্ছে। সেই কারণে আমাদের সম্মানিত সদস্যরা তাদের যোগ্যতা, অভিজ্ঞতা এবং ক্যাপাসিটি থাকার পরেও তারা কিন্তু 3000 কর্মী এই সময়ের মধ্যে পাঠাতে পারে নাই। আমরা মনে করি যেই শর্তগুলো 5টা দেশের জন্য দিয়েছে, এই 5টা দেশের মধ্যে 3টা দেশে কিন্তু বেশি কর্মী মালয়েশিয়াতে নেয় না, শুধু নেপাল, বাংলাদেশ থেকে নেয়। এই শর্তগুলো মূলত বাংলাদেশের জন্যই করেছে। এটা সিন্ডিকেটের নতুন একটা রূপ। সিন্ডিকেট যে চক্র আছে, যাদের বিরুদ্ধে আমরা বারবার কথা বলে আসছি, যারা এতদিন পর্যন্ত এই অনিয়ম দুর্নীতি করেছে, তারাই মালয়েশিয়া সরকারের বিভিন্ন জায়গায় এটা করসপেন্সি করে তারা কিন্তু আবার নতুন করে সিন্ডিকেটের আরেকটা রূপ তারা তৈরি করছে। কারণ 1% রিক্রুটমেন্ট এজেন্সিও এই শর্তগুলো তারা মানতে পারবে না। আমরা এই জন্য লিখিতভাবে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়কে আমরা বলেছি যে এরকম শর্ত কোনো দেশ এভাবে আমাদেরকে দিতে পারে না। আমাদের বাংলাদেশ থেকে কর্মী কিভাবে যাবে, কারা পাঠাবে, কত টাকা নিবে, এটা বাংলাদেশ সরকার নির্ধারণ করবে। মালয়েশিয়ান সরকার এটা করতে পারে না। এবং কোনো দেশে, অন্য কোনো দেশে, যেসব দেশে আমরা কর্মী পাঠাই, কেউ কিন্তু এটা নির্ধারণ করে এই পর্যন্ত কখনো দেয় নাই। 1974 সাল থেকে এই পর্যন্ত এই ধরনের কোনো শর্ত আমরা কখনো দেখি নাই। সুতরাং আমরা বলতে চাই যে 10,000 স্কয়ার ফিটের অফিসের কথা বলা হয়েছে। মালয়েশিয়াতে যে সি লাইসেন্স গুলো আছে, একটা লাইসেন্সও কিন্তু 10,000 স্কয়ার ফিটের নাই। তো তারা বাংলাদেশের লাইসেন্সকে কেন 10,000 স্কয়ার ফিটের শর্ত দেয়? ইভেন কি যেসব সেন্ডিং অর্গানাইজেশন গুলো আছে, বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপাইন, ভিয়েতনাম সহ, ইন্দোনেশিয়া সহ কোনো দেশে এত বড় 10,000 স্কয়ার ফিটের অফিসের কোথাও কোনো প্রয়োজন হয় না। এটা আলটিমেটলি কর্মীরা ক্ষতিগ্রস্ত হবে, তাদের অভিবাসন খরচ বৃদ্ধি পাবে এবং এখানে সিন্ডিকেটের দৌরাত্ম্য আবার হবে এবং নতুন করে আরেকটা সিন্ডিকেট তৈরি হবে। দেখেন, এই ভিডিও স্কিপের মাধ্যমে যে পরিষ্কার কথাটা ওনারা তুলে ধরেছেন, যে শর্তগুলো দেওয়া হয়েছে সেগুলো আসলে কোনো রকমের সম্ভব না। আর আমাদের যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, নেপালে ওই ধরনের একটি বিজ্ঞপ্তি তারা দিয়েছে, তবে এই ধরনের শর্তগুলো শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে দেওয়া হয়েছে, অন্যান্য দেশের ক্ষেত্রে তারা দেয়নি। সুতরাং অন্যান্য দেশও কিন্তু যেই আবেদনটা তারা জানিয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা বলে পরিষ্কারভাবে, নেপালও কিন্তু অলরেডি কিন্তু যে কর্মী প্রেরণ সংক্রান্ত যে বিষয়টা সেটা নিয়ে তারা কর্মী পাঠাবে না, এই ধরনের পরিষ্কার তারা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। সাথে সাথে বাংলাদেশে শুধুমাত্র এই শর্তগুলো দেওয়া হয়েছে, ভিয়েতনামে দেওয়া হয়নি, ইন্দোনেশিয়াতে দেওয়া হয়নি, থাইল্যান্ডে দেওয়া হয়নি, নেপালেও দেওয়া হয়নি, ইন্ডিয়াতে দেওয়া হয়নি, পাকিস্তানেও দেওয়া হয়নি। সুতরাং কলিং ভিসার ক্ষেত্রে প্রত্যেকটা দেশের মধ্যে প্রায় 4-5টা দেশের ভিতরে প্রত্যেক দেশেই তারা চাচ্ছে কর্মী নেওয়ার জন্য, কিন্তু প্রত্যেক দেশে মানে পুরোপুরি নিষেধ করে দিয়েছে, কর্মী পাঠাবে না। সাথে সাথে আমাদের বাংলাদেশে শর্ত দিয়ে দিয়েছে 10টা। এই 10টা শর্ত যদি বাংলাদেশে রিক্রুটিং এজেন্সিরা মানতে রাজি হয় তাহলে কিন্তু তারা কর্মী পাঠাবে বা কর্মী নিয়ে আসবে, এই ধরনের কোনো কিছু। সুতরাং আপনারা অলরেডি দেখেছেন যে আমাদের যে রিক্রুটিং এজেন্সি সদস্যবৃন্দ আছে, কর্মকর্তারা আছে, বড় বড় কর্মকর্তা যারাই আছেন, তারা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন এই ধরনের শর্ত কিন্তু তারা সম্পূর্ণরূপে মানতে কোনো রকমের সম্ভব না। কারণ এটা হচ্ছে নতুনভাবে আর একটি সাজানো চক্র। সুতরাং অবশ্যই আপনাকে ওই বিষয়ে ধারণা থাকতে হবে, বর্তমান আপডেট সম্পর্কে জানতে হবে। যদি আপনি কোনো কারণে কারো মাধ্যমে টাকা পয়সা জমা দিয়ে বা চিন্তাধারা করে থাকেন, সাথে সাথে এই ধরনের কার্যক্রমের সাথে আপনি লিপ্ত হয়ে থাকেন, আপনাকে খেয়াল রাখতে হবে এখন পর্যন্ত মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার কোনো সিদ্ধান্ত আসেনি, হবে কিনা সে বিষয়ে পরিষ্কার কোনো আলোচনাও হয়নি। সুতরাং ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। একটা রিকোয়েস্ট, যারা ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন আপডেট পাওয়ার জন্য। সাথে সাথে আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।